প্রিয় দর্শক, ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন ভারত পাকিস্তান সংঘাত শুরু হয়েছে। এই সংঘাতের ফলে এই দুই দেশের মধ্যে কিংবা আঞ্চলিক রাজনীতি কিংবা অর্থনীতিতে এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ভারত পাকিস্তান সংকট ও যুদ্ধ। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক চেয়ারম্যান, জনতা ব্যাংক পিএলসি, এবং আমাদের সঙ্গে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসির উদ্দিন আহমেদ, সামাজিক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর জামাল উদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু অর্থনীতির মানুষ, আমি অর্থনীতি নিয়ে আপনাকে জানতে চাই যে ভারত পাকিস্তান যে সংঘাত শুরু হয়েছে সেটি আঞ্চলিক অর্থনীতিতে এর প্রভাব কেমন হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে ভারতের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে ভারতের সম্পর্ক খারাপের একটা প্রবণতা দেখা গেছে, কর্তৃত্ব হারানোর একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। তো এই যে কর্তৃত্ব হারানো কিংবা সেগুলোকে স্টাবলিশ করা, নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার ক্ষেত্রে কি আসলে ভারত যে হামলাটা করেছে সেটির কোনো কারণ মিল খুঁজে পান কিনা? দেখুন, ধন্যবাদ আপনাকে। এটা একটা জটিল বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন আপনি। এবং প্রতিবেশীর মধ্যে যদি ঝগড়া লাগে তাহলে কিন্তু কোনো প্রতিবেশী শান্তিতে থাকে না। এবং এইটা ভারত পাকিস্তানের যে এখনকার যে উত্তেজনাকর পরিস্থিতি, এই পরিস্থিতিটা কোনো দেশের জন্যই মঙ্গলজনক না। যুদ্ধ কোনো দিন ভালো জিনিস বয়ে আনে না। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরবর্তীকালে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে, প্রতিটা যুদ্ধে অ্যাকসেপ্টিং ফ্রিডম, স্বাধীনতার জন্য যদি কেউ যুদ্ধ করে সেটা হলো আলাদা। কিন্তু একটা নর্মাল একটা রাষ্ট্র আরেকটা নর্মাল রাষ্ট্রের সাথে ঝগড়া করবে, এটা কিন্তু ক্ষতি, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য ক্ষতি। এবং আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিস্ট্রিক্যালি দেখা গেছে যে প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড আপনার জার্মানির সাথে যুদ্ধ করে, এবং সেই ক্ষেত্রে যেই ক্ষতিটা হয়েছে, এখানে কিন্তু আমেরিকা তাদেরকে লোন দিয়েছে, ব্রিটেনকে লোন দিল। এবং তখন আপনার ব্রিটেনের যে কারেন্সি পাউন্ড স্টার্লিং, ইট ওয়াজ দ্য ডমিনেটিং কারেন্সি, এলসি কারেন্সি, ইম্পোর্ট কারেন্সি, এক্সপোর্ট কারেন্সি। এবং সেটা আপনার শেষ হয়ে গেল 1920 সাল থেকে। তখন আপনার আমেরিকা বিকাম দি ডমিনেন্ট, ডলার বিকাম দি হেজিমনি পাওয়ার। এবং তখন আমেরিকা ইংল্যান্ডকে লোন দিল, তারা যুদ্ধ যায় নাই, এই যুদ্ধ গেল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আরম্ভ হয়, তখনও আবার সেই জার্মানি এবং ইউরোপের যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো রাশিয়া পরবর্তীতে আমেরিকার সাথে যোগ দিল। এই যোগের মধ্য দিয়েও পৃথিবীর যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতি কিন্তু ব্রিটেনকে তখনও আবার তারা লোন দিছে। লোন দিয়ে ওই লোনের শর্ত ছিল, তোমার আমেরিকা তখন ঢুকতে পারতেছিল না পৃথিবীর অন্যান্য দেশে ইনভেস্টমেন্টের জন্য, আফ্রিকা মহাদেশ, তারপরে অন্যান্য মহাদেশ যেগুলা মানে ইংল্যান্ড দখল করে রাখছিল, এইগুলাতে ঢুকতে পারতেছে। তখন আমেরিকা ওখানে ঢোকার জন্য একটা সুযোগ পাইছে। আমেরিকা ডলার বিকেম দি ডমিনেন্ট পাওয়ার। এবং সেখানে ওই যে তাদের যে শর্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদেরকে যে লোন দিল ইংল্যান্ডকে, সেই লোনের শর্তের ভিতরে ছিল ইউ উইল হ্যাভ টু ফরগেট দি কলোনিজ। যে কারণে আপনার এই যে আমাদের পাকিস্তান, ইন্ডিয়া স্বাধীন হলো, শ্রীলঙ্কা স্বাধীন হলো, বার্মা স্বাধীন হলো, মানে আরও অন্যান্য যে কলোনিগুলো থেকে ব্রিটিশ উইথড্র করে চলে আসলো। ডলার বিকাম দি হেজিমনি পাওয়ার। এবং এখন যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে আমাদের এখন আসি এই প্রশ্নে যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা, এই যুদ্ধটা আপনার আমাদের যে এখানে যে ক্রস বর্ডার যে ট্রানজাকশানগুলো হয়, লেনদেনগুলো হয়, আমদানি রপ্তানিগুলো হয়, সেটা ডিসরাপ্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা দুই দেশের জন্যই। তারপরে আসে যাবে ইনফর্মাল ট্রেড যে নেটওয়ার্ক, সেটাও কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে আসে যে আপনার ট্রান্সপোর্টের যে রুটগুলা, করিডোরগুলা,
যে সমস্ত করিডোর। পাকিস্তান তো ইতিমধ্যে ভারতের যে বিমান পথ সেটি বন্ধ করে দিয়েছে, এটা বন্ধ হয়ে যাবে, তো সাপ্লাই চেইনও বন্ধ। আবার অন্যদিকে সিন্ধু নদীর যে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে সেটি তো এটা তো কনসিকুয়েন্স। এটা যখন হোয়েনেভার ইউ আর ফাইটিং, তখন কিন্তু আপনার বাকি রেলিভেন্ট জিনিসগুলো চলে আসবে। এবং রেলিভেন্ট ইস্যুর ভিতরে আমাদের জন্য যেটা হলো যে আমাদের যে রিস্ক যেগুলো আছে বাংলাদেশের, আমরা বাংলাদেশের প্রসঙ্গে একটু পরে আসি। আমি একটু ডক্টর নাসিরউদ্দিনের কাছ থেকে একটু জেনে আসি। ডক্টর নাসিরউদ্দিন, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব কিন্তু নতুন না, সেখানে প্রতিনিয়ত নানান ঘটনা ঘটে। কিন্তু আমরা দেখতে পেলাম যে পেহেলগামী যে হামলাটা হলো, সেই হামলার পরে ভারতের মিডিয়া বিশেষ করে, তারপর ভারতের যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অভিনেত্রী অভিনেতা থেকে শুরু করে এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ব্যাপক একটা উৎসাহ আমরা দেখতে পেলাম যে পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, মোদী সরকার কি পাবলিক সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়েছে, নাকি এই হামলার পেছনে তাদের আসলে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং সুপ্রিয় দর্শকদের শুভেচ্ছা। ঐতিহাসিকভাবে এই কাশ্মীর একটা বিতর্কিত জায়গা এবং উত্তেজনাপূর্ণ জায়গা। 1947 সালে যখন দেশ ভাগ হয়, যেটা আমার সহ আলোচক বলেছিলেন যে ব্রিটিশদের এই নাজুক পরিস্থিতির কারণে তারা বাধ্য হয় এই সমস্ত কলোনিগুলো ছেড়ে যেতে, তখন এটা ডিমার্কেশন নিয়ে তখন থেকেই একটা সমস্যা বিরাজমান ছিল এবং তখনও সেখানে যুদ্ধ করেই মোটামুটি একটা পরিস্থিতির উদ্ভব হয়, যেটা পরম্পরায় পরবর্তীতে আরও 3টা বড় যুদ্ধ এবং ছোটোখাটো অনেকগুলো ঘটনা ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেটা, যে ইতিহাস সাক্ষ্য দেয় যে ভারতের কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের ঠিক আগে আগে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমি যদি একটু উদাহরণ হিসাবে আপনাকে বলি, তাহলে আপনি দেখতে পাবেন যে তাদের লোকসভা নির্বাচন হয়েছিল 1971 সালে, তখন একটা বড় যুদ্ধ হয়েছিল, সেটা ছিল তাদের 5ম লোকসভা নির্বাচন। 65 সালে একটা বড় যুদ্ধ হয়েছিল, তারপর পরই কিন্তু 67 সালে তাদের 4র্থ লোকসভা নির্বাচনটা হয়েছিল। গুজরাটে যে একটা মেসাকার হয়েছিল, তারপর পরই আবার কিন্তু সেখানে একটা নির্বাচন হয়েছিল। 13তম নির্বাচন হয়েছিল 1989 সালে, তাদের যে লোকসভা নির্বাচন। তার পরপরই তার ঠিক আগে ছিল এই কারগিল যে অ্যাটাকটা হয় সেটা, এবং 1919 সালে তাদের যে 17তম যেই লোকসভা নির্বাচন হয়, তার আগে বালাকাট স্ট্রাইক যেটাকে বলে, পাকিস্তান অভ্যন্তরে ঢুকে বালাকাটে তারা যে আক্রমণ করেছিল একটা টেররিস্ট ক্যাম্পের উপরে, সেটা ঘটেছিল এখানে। তো এরকমভাবে দেখা যায় যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার আগে আগে এই ধরনের একটা যুদ্ধ তৈরি হয়। এর সাথে যেটা রিসেন্টলি সংযুক্ত হয়েছে সেটা হলো যে, আপনি জানেন যে মোটা দাগে বড় সমস্যা ইন্ডিয়া ছিল 3টা। একটা হলো যে তারা ওয়াকফ স্টেটের যেই একটা অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছিল, সেটা নিয়ে সমস্ত মুসলমানরা তাদের ভেদাভেদ ভুলে এক হয়ে তারা একটা আন্দোলন দিকে চলে যাচ্ছিল। 2 নম্বর হচ্ছে যেটা, যে তাদের যে বিভিন্নভাবে যে তাদের যে এনআরসি, যেটা যাদের নাগরিকদের যাচাই বাছাই করে কিছু নাগরিককে পুশ ইন করে দেওয়ার, যেটা গতকালকে একটা অ্যালার্মিং নিউজ আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টে তাদেরকে জড়ো করা হয়েছে। কাউকে গুজরাট থেকে প্লেনে করে এনে চোখ বেঁধে ঘণ্টাখানেক হাঁটানোর পরে বর্ডার, আমরা এই বিষয়গুলোতে পরবর্তীতে আসবো। আপনি যদি এই ধরনের, এটা আরেকটা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে তাদের যেই অভ্যন্তরীণ যে প্রভিন্সিয়াল ইলেকশনগুলো, এগুলো কিন্তু খুব কাছে চলে আসছে। আপনি যে তথ্যগুলো দিয়েছেন, বিশেষ করে যদি আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি, যে বিশেষ করে বিজেপি ক্ষমতা আসার পরে 2016-তে যে একটা অ্যাটাক হয়েছে, তারপর 2019-এ যে অ্যাটাকটা হয়েছে, আর সর্বশেষ আমরা 2025-এ দেখলাম, বিজেপি কি এই বিষয়গুলোকে আরও একটু স্ট্রংলি ব্যবহার করার চেষ্টা করছে কিনা, ক্ষমতায় থাকা কিংবা স্টেটগুলোতে নিজেদের অবস্থানটা আরও বেশি শক্তিশালী করার ক্ষেত্রে? অবশ্যই বিজেপির ভোট ব্যাংক তো হলো একটা পার্টিকুলার ধর্মগোষ্ঠী, তাদের কাছে এই জিনিসটা প্রতীয়মান করা তাদের ভোট বাড়িয়ে দেয়। একটা হলো মুসলমান ইস্যু কিংবা পাকিস্তান ইস্যু, তাদের বোধহয় সেটা অবশ্যই, যে আমি হলাম ত্রাণদাতা, ত্রাণকর্তা, বা আমার দল হলো তোমাদের প্রোটেকশনের জন্য একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আমাদেরকে যদি ক্ষমতায় তোমরা রাখতে না পারো, বা আমরা যদি না আসি, তোমাদের এই ধরনের বড় বড় সমস্যাগুলো ফেস করতে হবে। এটা, এবং আরেকটা চমৎকার তথ্য কি জানেন, যে পাকিস্তান কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা শাসন ব্যবস্থা। 1947 সাল থেকে এই পর্যন্ত কখনো সেখানে গণতন্ত্রের সুবাতাস ছিল না, এবং এই জেনারেলরা, যারা সেনাবাহিনীতে থাকেন, তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে এই কাশ্মীরকে কেন্দ্র করে। আমরা এই ইস্যুতে আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর জামালউদ্দিন, আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশের অর্থনীতির কথা বলছিলেন।
আমি যদি বলি যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার আগ থেকে কিন্তু বাংলাদেশের আমাদের অর্থনীতি আমরা জানি যে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে বিভিন্ন নানান কারণে। সেখানে শেয়ার বাজারেরও একটা বিভিন্ন সময় দরপতনের একটা প্রবণতা ছিল, কিন্তু তার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পরে গত বুধবার আমরা দেখেছি শেয়ার বাজারে ব্যাপক হারে দরপতন হয়েছে। 90% বেশি শেয়ারের দাম কমে গেছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা তো একটা মানে পার্শ্ববর্তী বাড়িতে যদি আগুন লাগে, যেটা প্রথমে আমি বলেছি যে আপনার প্রতিবেশীর ইয়েতে ঝামেলা লাগলে সেটার এফেক্ট আপনাকে করবেই, এবং এটাতে ধরেন একটা প্রতিবেশীর উপরে আমরা ডিপেন্ডেন্ট তো অনেক দিক দিয়া, এবং সেই ক্ষেত্রে আমদানি রপ্তানি বলেন, তারপরে অন্যান্য ইনভেস্টমেন্ট বলেন, ইকোনমিক যত ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটরকে এটাকে এই অস্থিতিশীলতা, এই যে যুদ্ধের কারণে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা পার্শ্ববর্তী দেশগুলোতে এটার এফেক্ট আসবে কিভাবে? এখনও ধরেন গ্লোবাল যে WTOর কারণে বিভিন্ন দেশ, পৃথিবীর একটা দেশ আরেকটা দেশের সাথে যে বাণিজ্যের সাথে সংযুক্ত, এখানে ধরেন ট্রান্সশিপমেন্ট আছে, একটা করিডোর আছে, সিস্টেম আছে, এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সপোর্টেশনের জন্য সেটা আছে, সেটার কিন্তু আমরা বাধাগ্রস্ত হবে যদি ইন্ডিয়াতে যদি জরুরি অবস্থা ঘোষণা হয় বা অন্য ধরনের কোনো ধরনের থাকে, তখন রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করলে তো তখন রাষ্ট্রীয় জরুরি অবস্থা থাকবে, তখন আপনার সাপ্লাই চেইনের তখন তো বাংলাদেশ ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে না, হ্যাঁ, এবং সেটা এভাবে করতে, এবং আমাদের কার্গো দিয়ে যে আপনার ইন্ডিয়ার উপর দিয়ে আমাদের যে কার্গো বিমানগুলো যাচ্ছে সেগুলো তখন উই ডোন্ট নো, এটা একটা রিস্ক আছে। এবং তারপরে আবার ধরেন আপনার বিদ্যুৎ, ভারত থেকে যে আমরা বিদ্যুৎ আমদানি করি যে আপনার বাড়ামারাতে দেয়া, সেই বিদ্যুৎ আমদানি যে 500 মেগাওয়াট পার ডে ওখান থেকে আমাদের আসতেছে। তারপরে আবার ঝাড়খণ্ডে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে আদানি, সেটার থেকে বিদ্যুৎ আসতেছে। এই বিদ্যুৎ আসা ডিসরাপ্ট হবে কিনা এটাও তো অনিশ্চিত হতে পারে, যদি আবার বাংলাদেশ যদি এই যুদ্ধের সাথে কোনোভাবে জড়ায় পড়ে, কোন দিক দিয়ে সেটা সম্ভাবনা কতটুকু আছে? না, সম্ভাবনা এটা আমরা এখনো দেখতেছি না, কিন্তু ওইটার সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটা তো আপনার এই যে ঘটনাগুলো ঘটতেছে, ভাই যেটা বললেন যে রাজনৈতিক উদ্দেশ্য, ওনার যে কথার যে সামাপ যদি আমি করি, যে রাজনৈতিক উদ্দেশ্যে ইন্ডিয়া পাকিস্তানে সবসময় যখন ইলেকশন আসে, এখন বিহারে ইলেকশন আছে মনে হয়, এই ইলেকশনের কারণে মোদির পার্টি ওইখানে জেতানোর জন্য ওরা মাথা গরম করে রাখছে। এটা হলো ধর্মীয় উগ্রবাদী, এবং সেম উইথ ইন পাকিস্তানেও কিন্তু আপনার ধর্মীয় উগ্রবাদীরা যখন সুযোগ পায় তখন এটাকে মানে ইন্সপায়ার করে তখন ওইখানেও একটা ঝামেলা লাগায় দেয়। আমরা কি এই যেটা নিয়ে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতিকর দিকগুলো হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি, আমরা কি এটাও মানে বলতে পারি কিনা, যেহেতু 5 আগস্টের পরে ভারতের সাথে কিন্তু আমাদের সম্পর্কের একটা অবনতি আমরা দেখতে পাই, সেটা বাণিজ্যিক ক্ষেত্রেও কিন্তু দৃশ্যমান। তো ভারত যেহেতু পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে বা সংঘাত যদি আরও বাড়ে, এটাও একটা সুযোগ তৈরি হয় কিনা যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা আরও দৃঢ় করার চেষ্টা করতে পারে কিনা, দৃঢ় করার চেষ্টা করতে পারে। এট দ্য সেম টাইম আমাদের এখানেও তো আবার একটা গ্রুপ আছে যে যারা ভারতের সাথে ঠেলাঠেলি করতে চায়। তো এই যে এটা কি ভালো না খারাপ? না, এটাও খারাপ, ওইটাও খারাপ, মানে দুইটাই খারাপ। আই ক্যানট চেঞ্জ মাই নেইবার, যেই কারণে আমাকে চলতে হবে যে দুইজনের সাথে ঝগড়া বিবাদ যাতে কম হয়। এখন এটা পাকিস্তানের সাথে ভারতের সাথে হচ্ছে, হোয়াই উই ইনভলভ, আমরা ইনভলভ হওয়া উচিত। আমাদের কিন্তু বাণিজ্য পাকিস্তানের সাথে শুরু হচ্ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম পাকিস্তানের সাথে শুরু হয়, যে এটা তো বাণিজ্য শুরু হবে সেটা বিটুইন বাংলাদেশে না, এবং সেখানে ইকোনমিক্যালি ভাইয়েবল হবে কিনা। যেমন আপনি প্লেনে করে যদি ইম্পোর্ট এক্সপোর্ট করেন, এটা ইট উইল নট বি ভাইয়েবল। আর যদি জাহাজ পথে আপনি যাওয়া আসা করেন, জাহাজের যে রুট, সেই রুটের ভিতরে যদি ইন্ডিয়া বা বাংলাদেশের তো ওইভাবে ইয়েতে না, আমাদের পোর্টটা হলো চিটাগাং পোর্টটা হলো অনেকটা আপনার ইন্টেরিয়রের দিকে, কিন্তু ইন্ডিয়ার
থেকে যদি আপনার আমাদের দেশে কোনো জাহাজ আসতে হয় তাহলে বোম্বে পোর্ট দিয়ে যদি আসে তাহলে আসতে পারবে। আবার ডিফারেন্ট চ্যানেল, আমাদের এখন চ্যানেলগুলা যে সামুদ্রিক যে চ্যানেলগুলা, সেটা কি এখন আমরা যে রেগুলার রুটে যেখান দিয়ে আমাদের জিনিসপত্র আসে, আমদানি রপ্তানি জিনিসপত্র যাওয়া আসা করে, সেই রুটগুলা সেফ কিনা সেটাও কিন্তু আমাদের। সেই রুটগুলো যদি সেফ না থাকে সেক্ষেত্রে তো এখানে ধরেন যে চীনের কিন্তু বাণিজ্যের বৃহৎ অংশ কিন্তু সমুদ্রপথে কে কেন্দ্র করে, তো সেখানে তো তাহলে চীনেরও একটা অনেক জড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার আমাদের যে সাউথ এশিয়াতে যে আপনার সার্ক যেটা আছে, এর অস্তিত্ব তো এখন দেখি না। এখন হোয়াট ইজ দেয়ার রোল, হোয়াট রোল দে আর প্লেইং নাও। আমরা এই বিষয়ে একটু ডক্টর নাসিরউদ্দিন আপনার কাছে আসি। আপনি একটি কথা বলছি, আমরা যে এর আগে যেটা আলোচনা করছিলাম যে ভারতের নির্বাচনের আগে আগে কিন্তু আমরা দেখি যে হামলা হচ্ছে, তারপর ভারতের সরকারের পক্ষ থেকে জোরালো অবস্থান হয়, জাতীয় ঐক্য তৈরি হয়। অন্যদিকে কিন্তু পাকিস্তানের দিক থেকে চিন্তা করলেও কিন্তু আমরা এরকম কিছু জিনিস লক্ষ্য করি। পাকিস্তান, আপনি বলছিলেন সেনা সমর্থিত একটি ব্যবস্থা সবসময় থাকে। পাকিস্তানের সেনাবাহিনী যখন অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে একটু বৈরী অবস্থায় থাকে, যখন আন্দোলন শুরু হয়, আমরা দেখি যে তখনও কিন্তু নানান ঘটনা ঘটে। সেটি আপনি কিভাবে দেখেন? এটা বড় উদাহরণ হলো, দেখেন মার্চ মাসের 11 তারিখে তাদের একটা ট্রেন বেলুচিস্তানে সন্ত্রাসীরা কিডন্যাপ করলো, এবং এটা ইতিহাসে আসলে এই ধরনের উদাহরণ খুব বেশি নাই। সন্ত্রাসীরা কিডন্যাপ করে, কিন্তু সেটা একটা ব্যক্তি পর্যায়ে হয়, একটা ছোট গোষ্ঠী পর্যায়ে হয়, বা সর্বোচ্চ একটা বাস হতে পারে। তা আজ তো একটা ট্রেন, 400 প্যাসেঞ্জারের একটা ট্রেন এভাবে ইয়ে করে ফেলবে। প্লেন হলেও একটা বুঝে যেত যে পাইলটকে ক্যাপচার করে তারা হয়তো বেকায়দা ফেলে একটা করেছে। তো ট্রেনের ইতিহাসটা এই পাকিস্তানে ঘটেছে এখানে, এবং কোথায় ঘটেছে, যেটা একটা সেনাবাহিনীর একটা পুরোপুরি নিয়ন্ত্রণিত একটা এলাকার মধ্যে এটা হয়েছে। তারপরে মার্চের পরে এপ্রিল মাসে দুটো এই সুইসাইডাল বম্বিং হয়েছে, এবং আরও একটা বড় বড় দুইটা সন্ত্রাসী ইয়ে হয়েছে। সব কিছু মিলে সেনাবাহিনী, বিশেষ করে যে আসিফ মুনি যিনি আছেন, তো ওনার একটা কিন্তু ইমেজের একটা সংকট হয়ে গিয়েছিল যে তুমি থাকতে এইগুলো কি হচ্ছে, সেনাবাহিনী তাহলে কি ইয়ে হয়ে গেল, একবার নিষ্ক্রিয় হয়ে গেল, ক্ষমতা চলে গেল, তাহলে তোমাদের উপর কি তাহলে সন্ত্রাসীরা কি ওভারট্রাম করছে এখানে? কারণ পাকিস্তান ইতিহাসগতভাবে তো তাকে সন্ত্রাসীদের লালন করা দেশ। লালনের অবস্থান সম্পর্কে তো আমাদের স্বীকার করতেই হবে যে তাদের এই সেনাবাহিনীর একটা সেনানিবাসের কাছেই তার অবস্থান ছিল। এটা তো একেবারে ইতিহাসের থেকে মুছে ফেলা যাবে না। এবং এই ধরনের আরও বহু সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই পাকিস্তানের সরকার মানে হলো সেনাবাহিনী জড়িত ছিল। তো সেই সেনাদের উপরে একটা প্রত্যক্ষভাবে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। তার সাথে আবার যোগ হয়েছে কি, যে পাকিস্তানের যে পিটিআই, ইমরান খানের যে দল, তারা তো সর্বান্তকরণের চেষ্টা করছে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, রাজনৈতিক একটা সরকার প্রতিষ্ঠার জন্য। যদিও বলা হয় যে তাকে একসময় ব্যাকআপ করেছে বিদেশি শক্তিরা, তারপর আবার তারাই তাকে সরিয়ে দিয়েছে যখন তাদের পারপাস সার্ভ করতে চাচ্ছিল না বা তাদের স্বার্থে আঘাত ঘটেছে। এবং এখন তো ইনি জেলে, তার স্ত্রী, তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে চেষ্টা করেছিলেন এই অতি সম্প্রতি এগিয়ে আসার জন্য। সুতরাং এরকম প্রেক্ষাপটে, ইতিহাসের প্রেক্ষাপট থেকেও বলা যায়, আবার সাম্প্রতিক প্রেক্ষাপট থেকেও বলা যায় যে ভারত যে ব্লেমটা দিচ্ছে যে এটা পাকিস্তানের একটা উগ্রবাদী দলের কাজ, পেহেলগাম এই যে অ্যাটাকটা, সেটা একেবারে অযৌক্তিক বলে ধরে নেওয়া যাবে না। আবার এটাও কাউন্টার যুক্তি দেওয়া যায় যে পেহেলগাম যেই জায়গাটাতে এই অ্যাটাকটা হয়েছে সেটা তো বর্ডার থেকে অনেক দূরে। এটা এরিয়াল ডিস্টেন্স বোধহয় 100 থেকে 125 কিলোমিটারের মতো, আর যদি বাই রোড বা ওইভাবে ঘুরে আসতে হয় 200 কিলোমিটার উপরে ড্রাইভ করতে হয়। তো এই জায়গার মধ্যে এত ভিতরে এসে পাকিস্তান কোন স্বার্থে, পাকিস্তানের টেরোরিস্টরা এখানে এসে এই কাশ্মীর মতো জায়গায় একটা অ্যাটাক করবে? এক। আর দুই নম্বর হচ্ছে যেটা, যে কাশ্মীর যারা গিয়েছেন তারা জানেন, অথবা কাশ্মীর নিয়ে যতগুলো সিনেমা হয়েছে সেই সিনেমাগুলো দেখলেই বোঝা যায় যে কিভাবে সেনা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা ওই জায়গার মধ্যে, কি সামাজিক জীবন, সেটি নিয়ে ভারতের অভ্যন্তরে কিন্তু প্রশ্ন উঠছে যে এত নিরাপত্তার মধ্যে সেটি কিভাবে হলো এটা। তো সবকিছু মিলে এটা যে মানে স্বচ্ছ কোনো পরিষ্কার একটা ধারণা, মানে একটা সারমর্ম এখান থেকে টানা যাবে না। এটা পাকিস্তানের পক্ষ থেকেও একটা দুর্বলতা, এবং তাদের পক্ষ থেকে একটা দুর্বলতা ঢাকার জন্য একটা হতে পারে। আরেকটা হচ্ছে যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে এটা সম্পূর্ণ ভারত একটা রাজনৈতিক স্বার্থ করার জন্য করছে। এবং তার চেয়ে এখন যেটা আমি যেটা একটু বলার চেষ্টা করেছিলাম এখানে, যে বাংলাদেশের প্রসঙ্গটা, তারা এই যে একটা পুশিং করার চেষ্টা করছে। অলরেডি কিন্তু গতকালকে আমাদের পুলিশ প্রধান তার 65টা জেলার, যারা সীমান্তবর্তী জেলাগুলো আছে সেই জেলাগুলোর ডিসিদের, এসপিদের কাছে
সতর্কবার্তা পাঠিয়েছেন তাদেরকে সতর্ক থাকার জন্য যে পুশিন হতে পারে। ভারত এটি কেন করছে আপনার? এটা হচ্ছে যে ওই যে আমি এখন ওই তাহলে আবার জিও পলিটিক্সে আসতে হবে যে পাকিস্তানের 80% ডিফেন্স মেকানিজম চায়নার স্পন্সর করা। চাইনিজ অস্ত্র, চাইনিজ গোলাবারুদ, চাইনিজ এয়ারক্রাফট, চাইনিজ জাহাজ সব কিছু দিয়ে পাকিস্তান ডিফেন্সের পুরো 80% হলো চায়না নির্ভর। আর এদিকে বাংলাদেশকেও কিন্তু 75 সালের পর থেকে এই পর্যন্ত যথেষ্ট হেল্প করেছে চায়না মিলিটারি বিল্ড আপ করার জন্য। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্যটা কি যে কোনো সময় যদি চায়না বর্ডারে ভারতের সাথে যুদ্ধ হয় বা অন্য কোনো কারণে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধে যায় ভারতের, এবং সেই তখন যদি চায়না চায় যে সে পাকিস্তানকে সমর্থন করবে, তখন পুরো কনসেন্ট্রেশন ইন্ডিয়ান আর্মি যাতে একদিকে না থাকে, এই জন্য বিভিন্ন যে দেশগুলো আছে ভারতের চারদিকে, সেই দেশগুলোও যাতে কিছু একটা বর্ডারের মধ্যে ডিস্টারবেন্স তৈরি করে, জঙ্গি ইনফিল্ট্রেশন শুরু হয়, তখন তাদের সেনাবাহিনী স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের কনসেন্ট্রেশনটা। সেটা যাতে করতে না পারে, বাংলাদেশ যাতে কোনো অবস্থাতে পাকিস্তান বা চায়নার দিকে ঝুঁকে না যায়, সেই জন্য একটা থ্রেড ডেভেলপ করা হলো আমাদের বর্ডারে, যে তোমরা যদি ওইদিকে ঝুঁকো তাহলে কিন্তু এরকম আমরা পুশিন করে তোমাদেরকে। কিন্তু আমরা আজকেই দেখতে পেলাম যে বাংলাদেশে নিযুক্ত যে চীনা রাষ্ট্রদূত রয়েছেন তিনি একটি মন্তব্য করেছেন যে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে মুক্ত থাকতে হবে। তো এই ঘটনাগুলো কি একটি আরেকটির সাথে আসলে সম্পর্কযুক্ত কিনা? ইঙ্গিতবাহী কথা এগুলো, ইঙ্গিতবাহী কথা। কারণ হচ্ছে যে যেটা এটার সাথে এটাকে লিঙ্ক করা যায় এভাবে যে ভারত তার কিছু নাগরিককে, যাদেরকে তারা বলছে অবৈধ, বিভিন্ন কারণে ভারতের নাগরিকদের কিন্তু সমীকরণটা অন্যরকম। কারণ আমরা আসলে দেখেন আপনার ইতিহাস 47-48 সালে দেশ ভাগ হলো, তখনও কিন্তু কিছু মানুষ ওখানে এপার থেকে ওপারে চলে গেছে। আর বর্ডারটা তো তখন এত ডিমার্কেটেড ছিল না। আমাদের এখানে এখনও কিন্তু রান্নাঘর এক দেশে, ঘুমানোর ঘর আরেক দেশে, বাথরুম এক দেশে, শোয়ার ঘরটা আরেক দেশে। এইটাই হলো বাংলাদেশের বাস্তব চিত্র সীমান্তবর্তী অঞ্চলে। সুতরাং অনেকেই ওখানে চলে গেছেন, আসছেন। কিন্তু আমি আপনাকে একটু থামাচ্ছি, সীমান্তের কথা যেহেতু এসছে, আমি একটু ডক্টর জামালউদ্দিন আপনার কাছে জানতে চাই যে আমরা এমনিতেই নানান সমস্যায় জর্জরিত আছি। তারপর আপনি জানেন যে এই সমস্যাগুলো, জিওপলিটিক্যাল বিষয়গুলো যখন আসে, মিয়ানমার তো আমাদের অনেক বড় একটি মাথা ব্যথার কারণ, রোহিঙ্গারা এমনিতেই তারা আছেন। তো তার উপরে মানবিক করিডোর নিয়ে একটা ব্যাপক আলোচনা শুরু হলো, অন্তর্বর্তী সরকার সেটি পারমিশন দেওয়ার ব্যাপারে কাজ করছিলেন। সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো কিংবা সামাজিক সংগঠনগুলো রয়েছে, তারাই এবার প্রতিবাদ জানাচ্ছিলেন। তো এই সময় এই জটিলতাগুলোর মধ্যে এই মানবিক করিডোর আমাদেরকে অর্থনৈতিকভাবে বা জিওপলিটিক্যালের যে ধারাগুলো, সেখানে আমাদের কতটুকু আমাদের ক্ষতিগ্রস্ত করবে? এটা শুড বি কেয়ারফুলি এক্সামিনড। সযত্নে যদি আপনি এটাকে বিচার বিশ্লেষণ না করে এই সমস্ত বিষয়ে যান, প্রথম জিনিস হলো যে আপনার এটা তো এখন ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের একটা চুক্তি কিভাবে করবে? বা তারা কোনো ফোরামে আলোচনা করেনি? না, ফোরামে আলাপ করতে হবে না। না, ইন্ডিয়াতে যেমন আপনার ধরেন এই যে ইভেন আমাদের যে রাজনৈতিক নেতারা মানে ইন্ডিয়াতে গেল, প্রধানমন্ত্রী তো গেল, এটা কিন্তু তারা দুই বিরোধী দল এবং সরকারি দল যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এটা করছে। তার মানে কি আমাদের এখানেও আপনার এই জাতীয় কোনো সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত যেতে হলে আপনার পলিটিশিয়ানদের সাথে নিয়ে করতে হবে। আদারওয়াইজ এটা যদি এখন করে, ইন্টারিম গভর্নমেন্ট করলে এটা কিভাবে বাস্তবায়ন করবে উই ডু নট নো, বাট এটার রিস্ক আছে। কিন্তু এটা কিন্তু আপনি উড়াইয়ে দিয়েও পারবেন না। আপনাকে সবাই মিলে বসে এটার সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা কি করবে। এই যে বিষয়টা, এটার ইম্প্যাক্ট এটার ধরেন আপনার এটা যদি লং টার্মে উনি আরও ভালো বলতে পারবেন। যুদ্ধটা যদি ওদের যে কার সাথে আমি চুক্তি করব, এখানে যে রাখাইন রাজ্য এটা কোনো লিগ্যাল বডি না এখনও, বাট বাংলাদেশ ইজ এ লিগ্যাল বডি। বাংলাদেশ এখন তার কনস্টিটিউশন আছে, আছে সব কিছু। আমাদের যে এখনকার যে সরকার চালাচ্ছে ওনারাও কিন্তু আন্ডার দি কনস্টিটিউশন তারা শপথ নিয়েই এটা চালাচ্ছে। তো ইন দ্যাট কেস আপনার ম্যান্ডেটটা লাগবে, হোয়াট ম্যান্ডেট, বেসড অন হোয়াট ম্যান্ডেট ইউ আর ডুইং দিস। এবং এই যে বিষয়টা, এটা খুব জটিল জিনিস। এটার ইম্প্যাক্ট অনেক ধরনের শর্ট টার্ম, লং টার্ম, ডাইরেক্ট কস্ট এবং সাপ্লাই চেইনের কলাপস, তারপরে আপনার ধরেন রিফিউজি ক্রাইসিস, এগুলো সব এটার মধ্যে আছে। এই এখনকার যে পরিস্থিতিটা, রিফিউজি ক্রাইসিস তো অলরেডি উই আর সাফারিং ফ্রম দ্যাট।
এবং সেটাকে আপনি যদি শর্ট আউট করতে চান তাহলে যাদের সাথে আলাপ করবেন দে মাস্ট বি এ লিগ্যাল বডি। এটা তো রাখাইন কোনো লিগ্যাল বডি না, এরা কিন্তু কে ইয়ে করছে। এখন তাদের সাথে আপনি কিভাবে যাবেন? তারপর আবার আরেকজনের সাথে ওই বার্মিজ যে গভর্নমেন্টটা আছে, এখন একটা তো গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের সাথে আপনাকে তো যোগাযোগ কন্ট্যাক্ট করতে হবে। এখন আপনি যদি এদের সাথে কোনো চুক্তিতে যান, ইয়েতে যান, সেই ক্ষেত্রে তাদের সাথে তারা তো একটা সভারেন কান্ট্রি, এখনও সভারেন কান্ট্রি, মোস্ট অফ দি টেরিটরিজ তাদের দখলে মিলিটারি, এবং সেই ক্ষেত্রে তারা যে তাদের সাথে যে আপনি চুক্তি করবেন সেটাও কিন্তু আপনার আলাপ আলোচনার বিষয় আছে, পারস্পরিক স্বার্থ। আমরা চিন্তা করব যে আমরা একটা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে আমরা বিশ্বাস করি, সেইক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনে এখনও কিন্তু এটা আছে, ধর্মনিরপেক্ষ, জোট নিরপেক্ষ। সেই জোট নিরপেক্ষ নীতি থেকে আমরা যদি বার হই, এটাও কিন্তু পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভাল হতে হবে। এটা কিন্তু ইলেকটেড পার্লামেন্ট ছাড়া এটা করাটা কতদূর আইনগত হবে বুঝতে পেরেছি। ডক্টর জামালউদ্দিন, আমি একটি তথ্য জানাতে চাই। চলতি মাসেই আপনি এই বিষয়টি নিশ্চয়ই জানেন, চীনের শত ব্যবসায়ী প্রতিনিধি এবং বিনিয়োগকারী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। সেখানে বিভিন্ন চুক্তি বাণিজ্যের ক্ষেত্রে নানান সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই যে আঞ্চলিক প্রেক্ষাপট বা বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সফর কতটুকু আপনি আশার আলো দেখেন? আশার আলো তো এই ইনভেস্টমেন্ট সামিটটা আপনারা যেটা দেখছেন, তো ইনভেস্টমেন্ট সামিট যেটা হলো, এটা কিন্তু আমরা এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের সাথে চুক্তি করবে প্রাইভেট কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানির সাথে করতে পারে, বাট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মনে হয় না, এটার সম্ভাবনা কম। কারণ এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা যদি ইলেক্টেড গভর্নমেন্ট একটা মানে তখন তারা শর্ত দিব যে ফলো করে যে প্রচার করা হয় বা এগুলো নিয়ে না, এটা প্রচার করতেছে যারা প্রচার করতে, এটা কি বুঝে করতেছেন ওনারা জানেন, কিন্তু আমরা তো এটা, কারণ হলো আমি একটা কোম্পানি আরেক কোম্পানির সাথে করতে পারে, একটা গভর্নমেন্ট আরেক গভর্নমেন্টের সাথে করতে হলে তাদের যে অপারেটিং প্রসিডিউর, পার্লামেন্টারি প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তারা once they are elected, in that case they are authorized to decide based on the parliamentary decision. পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যাবে, যাইয়া এগুলো স্ক্রুটিনি করবে, প্রপার প্রসেসে যাইয়া আপনি হইলে। আমি একটু ডক্টর নাসিরউদ্দিনের কাছে যেতে চাই, আপনাকে থামাচ্ছি। খুব ছোট্ট কথায় আমাকে একটি উত্তর দিবেন, সেটি হচ্ছে ভারত পাকিস্তান যে যুদ্ধ, তো অনেকেই আশঙ্কা করছে এটি পারমাণবিক যুদ্ধের রূপ নেবে কিনা, কিংবা অনেক প্রাণহানি ঘটবে কিনা। খুব ছোট্ট করে এক কথায় যদি বলেন, আপনার কাছে আমার আরও প্রশ্ন আছে। না, এটা সবচেয়ে নিরাশাবাদী মানুষও মনে হয় এটা প্রত্যাশা করবে না, এবং আমরাও সেটা মনে করি না। এবং আমি যতটুকু বুঝি, যতটুকু লেখাপড়া করেছি এবং ইতিহাস যতটুকু জানি, এটা না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ 1945 সালের পরে পৃথিবীতে আর কোনো ওই অর্থে পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক বোম্বিং হয়নি, এবং এই দুটো দেশই এত কাছাকাছি মানে অবস্থান তাদের, এবং জনসংখ্যার ঘনত্ব এত বেশি, এবং তাদের যে জীববৈচিত্র্য এত বেশি ইন্টারডিপেন্ডেন্ট, যদি পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে যায়। ওকে, আমার মনে হয় আপনার উত্তর আমরা পরিষ্কার হয়েছে। আমি একটু ভিন্ন বিষয়ে আসতে চাই। গতরাতে আপনি নিশ্চয়ই জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি ছিলেন, তিনি দেশ ত্যাগ করেছেন। তার দেশ ত্যাগের পরপর আমরা গত কিছুদিনের বাস্তবতা যেটা দেখি, যে ছাত্র প্রতিনিধি যারা ছিলেন, এখন এনসিপি নেতা বা উপদেষ্টারা, তারা ফেসবুকে স্ট্যাটাস দেন। এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করছেন। আওয়ামী লীগকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে, কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা অভিযোগ তোলা হয়েছে। এবং এরকম অভিযোগ আছে যে ভারতের গোয়েন্দা সংস্থা গত এক মাসে বিভিন্ন সংস্থার সাথে 23টি বৈঠক করেছে। এটা নিয়ে কি বলতে চান? ছোট করে বলবেন। হ্যাঁ, এটা আসলে একটা বিতর্কিত বিষয়, এবং এটা বিতর্কটা এই কয়েকদিন আগে এটাকে আরও চাঙ্গা করেছিল আমাদের প্রাক্তন যিনি মন্ত্রী ছিলেন জুনায়েদ হোসেন পলক। উনি একটা কোর্টে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে যে তারা একসাথে, তিনি এবং শিরিন শারমিন চৌধুরী সহ তারা পালিয়েছিলেন সংসদ ভবনের একটি কক্ষে, সেখান থেকে পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করা হয়। এরপরে যেটা মানে ইয়েটা বাস্তবতা হলো, পলক এখন জেলে আছেন, কিন্তু শিরিন শারমিন চৌধুরী কিন্তু আমরা জানি না উনি আসলে কোথায় আছেন। তো এইটা হলো একটা প্রেক্ষাপট, যে বিতর্কটা তখন থেকেই খুব হচ্ছে, দানা বাঁধছিল। আর গতকালকে যেটা হয়েছে, যে ডক্টর আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি
আব্দুল হামিদ উনি যে চলে গেলেন, এবং উনি সম্ভবত, আমি যতটুকু জানি, উনি পরিবারের সদস্যদের নিয়েই গিয়েছেন, ওনার ছেলে এবং শ্যালক ছিলেন, যতটুকু গণমাধ্যমে তাদেরকে নিয়ে গেছেন। তো এটা যদি এখনো তো সরকারি ভাষ্য কোনো কিছু এর ভিতরে আসেনি, এটা যদি হয়ে থাকে তাহলে সরকারকে এটা ক্লিয়ার করা উচিত, কারণ এটা আসলে যদি এটা হয়ে থাকে, সরকারের দিকে তীরছোটা হচ্ছে যদিও, কিন্তু এখানে সরকার কিংবা অন্য কোনো দিক থেকে এই সাপোর্টটা পাচ্ছে কিনা তারা? আপনি না, সাপোর্ট তো নিশ্চয়ই পেয়েছে কোনো না কোনো মহল থেকে, কারণ আপনি দেখেন আওয়ামী লীগের অনেক মানুষ আছে যারা এখনো মানে তাদের হোয়ার অ্যাবাউট আমরা জানি না, তার ঘর থেকে বেরোচ্ছে না, লুকিয়ে আছে। তাহলে যে মানুষগুলো লুকিয়ে আছে আর তাদের তুলনায় কি এই যারা পালিয়ে গেছেন তাদের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য একটা জায়গাতে হলো, তাদেরকে কেউ ভরসা দিয়েছে যে তোমরা এয়ারপোর্ট ক্রস করতে পারবা, সেই জন্য তারা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছে। তা আমি এখন যদি অফার দিই, আমি জানি আওয়ামী লীগের অনেক নেতা আছে, তাদেরকে যদি সরকারও অফার দেয়, সে তারা গর্ত থেকে বের হবে না, তারা যে জায়গায় লুকিয়ে আছে ওখানে আসবে। এবং যারা মনে করেন দেশের বাইরে চলে গেছেন বিভিন্নভাবে, যে কোনো কায়দায় হোক বাইরে গেছেন, তাদেরকে যদি প্রস্তাব দেওয়া হয় যে তোমরা দেশে আসো বৈধভাবে, তোমরা এখান থেকে পাসপোর্টের সিল নিয়ে বৈধভাবে যাও, দেশের বাইরে যাও, কারণ তারাও তো সেই দেশে এখন অবৈধ। একদিন, 2 দিন, 3 দিন, একদিন এই প্রশ্নটাই উঠবে। আমরা কি ভারতকে প্রশ্ন করতে পারি না যে তুমি এতগুলো মানুষকে পুশিন করাচ্ছ, 30টা পয়েন্টে ওদেরকে কনসেন্ট্রেট করেছো, এই লোকগুলোকে পুশিন করো না কেন? তারা কিভাবে কলকাতাতে পার্কে যায় বসে বসে এখানে হাওয়া খাচ্ছে? তারা কিভাবে ওখানে বাড়ি প্রপার্টি কিনেছে? এই প্রশ্নটা তো আন্তর্জাতিকভাবে আমরাও তো উত্থাপন করতে পারি। এই জন্য বলছি, যেটা যে সরকারের এটা সুস্পষ্ট একটা ব্যাখ্যা দেওয়া উচিত। সরকার বলতেই পারে যে উনি অসুস্থ ছিলেন বা তার কোনো এরকম একটা সমস্যা ছিল, সেটা বিশেষ বিবেচনায় তাকে পাঠানো হয়েছে বা তাকে এটা আমরা কনসিডার করেছি, বলতে পারে। বললে কিন্তু হয়তো সমালোচনা হবে, কিন্তু ভিতরে কেউ জড়িত ছিল কিনা, কোনো সংস্থার ইন্ধন পেয়েছে কিনা, কোনো বাহিনীর সেটা আনুকূল্য পেয়েছে না কিনা, কিসের বিনিময়ে তাকে পাঠানো হলো, লেনদেন হয়েছে কিনা, এই প্রশ্নগুলো তো ডালপালা। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন, এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চমৎকার এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা আমরা শুরু করেছিলাম ভারত পাকিস্তান সংঘাতের বিষয় নিয়ে। এখানে আঞ্চলিক এবং আমাদের দেশের যে অভ্যন্তরীণ যে নানান সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে চমৎকারভাবে আলোচনা করেছেন আমাদের আজকের অতিথিরা। দর্শক, ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।